ভারত থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনা বেশ জমে উঠে আসছে নিত্য নতুন প্রস্তাব। এ নিয়ে গণমাধ্যমে বড় বড় শিরোনামে রিপোর্ট প্রকাশিত হচ্ছে, কেউ কেউ বিকল্প একাধিক প্রস্তাব দিচ্ছেন। শেখ হাসিনার সরকার ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে, ভারত শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছে, বাংলাদেশ দখল করে নিয়েছে, ভারত ফেনী পর্যন্ত ভারত হয়ে গেছে। কথায় কথায় ভারত আর শেখ হাসিনাকে জড়িয়ে যারা বাংলাদেশে একটি জিহাদি জোশ ছড়িয়ে 2024 সালের আগস্ট মাসে ক্ষমতা দখল করেছে, সন্দেহ তো নেই। আমাদের নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমান ভারত সফরে গিয়েছিলেন এবং এটা একটা মাল্টিল্যাটারাল প্রোগ্রামে গেলেও ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে তার একটা বাইল্যাটারাল মিটিংও হয়েছে। এটা নিয়ে খুবই আগ্রহ ছিল আমাদের মধ্যে, কিন্তু সেই আগ্রহের ঠিক নিবৃত্তি হয়েছে সেটা বলা যাবে না। প্রিয় দর্শক, আপনাকে স্বাগতম আমাদের রাজনৈতিকতা চ্যানেলে। আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। প্রিয় দর্শক, শেখ হাসিনার ফাঁসির রায়কে কেন্দ্র করে সারা বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আবারও হাজির হলাম কয়েকটি ভিডিও নিয়ে। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আপনারা ভিডিওর অংশবিশেষ দেখেছেন। ভিডিওর অংশবিশেষ দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বুঝতে পারেন বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি। তাই বলবো দর্শক, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভারত থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনা বেশ জমে উঠে আসছে নিত্য নতুন প্রস্তাব। এ নিয়ে গণমাধ্যমে বড় বড় শিরোনামে রিপোর্ট প্রকাশিত হচ্ছে, কেউ কেউ বিকল্প একাধিক প্রস্তাবও দিচ্ছেন। এরই মধ্যে সরকার একটি ভাঙা টেপ রেকর্ডার হিসেবে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির গল্প শোনাচ্ছেন, যেটি সম্ভব নয় বলে গত নভেম্বরে আমরা জানিয়েছিলাম। বলা হচ্ছে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতের কাছে ফেরত চেয়ে চিঠি দেবে বাংলাদেশ। আমাদের বিশ্লেষণ হলো মৃত্যুদণ্ড দেয় সেটিও এখন ভারতীয় আইনে আর সম্ভব নয়। তবে গত দুদিন আগে চিঠি দেওয়ার কথা বেশ জোরে সোরে শোনা গেলেও বাংলাদেশের গণমাধ্যমগুলোর সবশেষ খবর হলো এ নিয়ে আপাতত মুখে কুলুপ এঁটেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে আইন উপদেষ্টা 20 নভেম্বর নতুন একটি উপায়ের কথা বলেছেন। সেটি হলো সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের কোনো রকম অ্যাপ্রোচ করা যায় কিনা সেটা বিচার বিবেচনা করার জন্য অচিরেই সিদ্ধান্ত নেবে তার সরকার। দর্শক, আইন উপদেষ্টার এই কথা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে আন্তর্জাতিক আদালতের এখতিয়ার ও বিচার প্রক্রিয়া এবং সীমাবদ্ধতা নিয়ে তার কোনো ধারণা নেই, যেমনটি এর আগে ছিল না ইন্টারপোল নিয়েও। আমাদের বিশ্লেষণ হলো আইসিসির কাছে আবেদন করলে উল্টো বাংলাদেশের আদালতের বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে বিরাট প্রশ্ন উঠবে, যে নালিশটি এরই মধ্যে আওয়ামী লীগ জাতিসংঘের কাছে করে রেখেছে। তার চেয়েও বড় কথা হলো আইসিসির কোনো ক্ষমতাই নেই ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার, কারণ আইসিসি কাউকে হেগের পথে নিয়ে যেতে পারে, ঢাকার পথে পাঠাতে পারে না। তাহলে আইনের শিক্ষক হয়েও কেন আসিফ নজরুল কিছুদিন পর পর এমন অসম্ভব আইনি পথ দেখান? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 20 নভেম্বর অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলেন আইন উপদেষ্টা। সেখানে তিনি ভারতে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার জন্য নতুন একটি পথের সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত আনা যায় কিনা সেটি খতিয়ে দেখবে। আইন উপদেষ্টার এমন বক্তব্যে একটি প্রশ্ন উঠে আসে, সেটি হলো আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি কি এমন এক বৈশ্বিক পুলিশি সংস্থা যারা চাইলেই যে কোনো দেশ থেকে অপরাধীকে ধরে এনে বিচার করতে পারে বা নিজ দেশে ফেরত পাঠাতে পারে? রোম সংবিধি বা রোম স্ট্যাটিউটের আইনি লেন্স দিয়ে দেখলে বোঝা যাবে এই ধারণাটি কেবল ভুলই নয়, বরং আইসিসির মূল ম্যান্ডেটের সাথে সাংঘর্ষিক। তার মানে গোড়াতে একটি মৌলিক আইনি ভুল আসার কথা শোনাচ্ছেন আইন উপদেষ্টা। আন্তর্জাতিক আইনে সমর্পণ বা সারেন্ডার এবং প্রত্যর্পণ বা এক্সট্রাডিশন দুটি সম্পূর্ণ ভিন্ন ধারণা, যা রোম সংবিধির 102 অনুচ্ছেদে স্পষ্ট করা হয়েছে। সারেন্ডার হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো রাষ্ট্র একজন ব্যক্তিকে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির কাছে হস্তান্তর করে, অর্থাৎ অভিযুক্তের গন্তব্য হলো নেদারল্যান্ডসের হেগ। অন্যদিকে প্রত্যর্পণ বা এক্সট্রাডিশন হলো দুটি সার্বভৌম রাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক চুক্তির ভিত্তিতে এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে অপরাধী হস্তান্তরের প্রক্রিয়া।
এখানে আইসিসির কোনো প্রত্যক্ষ ভূমিকা? শেখ হাসিনার সরকার ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে, ভারত শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছে, বাংলাদেশ দখল করে নিয়েছে ভারত, ফেনী পর্যন্ত ভারত হয়ে গেছে। কথায় কথায় ভারত আর শেখ হাসিনাকে জড়িয়ে যারা বাংলাদেশে একটি জিহাদি জোশ ছড়িয়ে 2024 সালের আগস্ট মাসে ক্ষমতা দখল করেছে, সন্দেহ তো নেই নিশ্চয়ই যে তারা চরম ভারত বিদ্বেষী। কিন্তু আপনারা কি জানেন যে এই ভারত বিদ্বেষীরাই ভারতকে সেই বিরল সুযোগ করে দিচ্ছে যা শেখ হাসিনা আরো 10 বছর ক্ষমতায় থাকলেও দিতে পারতেন না বা দিতেন না। শেখ হাসিনা ভারতের সঙ্গে সমকক্ষ দেওয়া নেওয়ার নীতিতে ছিলেন, কিন্তু এখন যারা তাকে হটিয়ে ক্ষমতা দখল করেছে তারা ভারতকে যা দিচ্ছে বা দিয়ে দিচ্ছে তা আগামী 50 বছরেও কোনো সরকার ফিরিয়ে আনতে পারবে না। ইতোমধ্যেই 30 বছরের লিখিত চুক্তি করেছে জন্য ইউনূস সরকার, যদিও এরকম দেশ বিক্রির চুক্তির এখতিয়ার অবৈধ ইউনূস সরকারের নেই। অবৈধ বলেই পারছে, শেখ হাসিনার মতো বৈধ সরকার যা পারেনি সেটাই ইউনূস সরকার করে দিচ্ছে। চলুন জেনে আসা যাক ইউনূস কিভাবে বাংলাদেশকে ভারতের কাছে উন্মুক্ত করে দিচ্ছে। আমরা বারবার বলছি 2024 সালের আগস্টে বাংলাদেশে যা ঘটেছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটি পূর্ণাঙ্গ স্ট্র্যাটেজিক অপারেশন যে মেটিকুলাস ডিজাইন বহুদিন আগে থেকেই শুরু হয়েছিল। এবং দুঃখজনক হলেও সত্যি দেশের ভেতরের একদল মানুষ সেই নকশার কাছে নিজেরাই আত্মসমর্পণ করেছে। 24 সালের জুলাই আগস্টে ঢাকায় যে রঙিন বিপ্লব সাজানো হলো তাকে আপনি প্রহসন বলতে পারেন, কিন্তু সেটা সত্যিকারের একটি সুপরিকল্পিত প্রহসন। বাইরে থেকে এটাকে বোঝানো হয়েছে ভারত বিরোধী বিক্ষোভ, অথচ ভেতরে ভেতরে এই জুলাই সন্ত্রাসীরা ভারতকেই বাংলাদেশের উপর এক নতুন নিয়ন্ত্রণ কাঠামো প্রতিষ্ঠার সুযোগ করে দিচ্ছে। জনতার মধ্যে উত্তেজনা ছড়ানো হয়েছিল, কিন্তু সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল অন্য যে কোথাও। এই সস্তা ফুটেজ আর নাটক ছিল আসল শো থেকে মনোযোগ সরানোর চেষ্টা। আমরা তখনও বলেছিলাম যে এই ভারত বিরোধী স্লোগান দেওয়া দলগুলোই শেষ পর্যন্ত ভারতীয় ভূরাজনৈতিক স্বার্থকে পরিপূর্ণ করবে, কারণ তারা জানে না কারা তাদের দিয়ে কোন খেলাটা খেলাচ্ছে। আর যেদিন শেখ হাসিনাকে মাঠ থেকে সরানো হলো সেদিনই সেটা আরো পরিষ্কার হয়ে গেল। শেখ হাসিনাকে ভারতে রেখে এসেছিল বাংলাদেশের সামরিক বিমান, এটা সকলেই দেখেছে। এখন সবাই ভাবছে যে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, এটা নিশ্চিতভাবে সত্য, না হলে এই জুলাই সন্ত্রাসীরা শেখ হাসিনাকে নির্মমভাবে হত্যা করত। কিন্তু এই হত্যার উদ্দেশ্য কি ছিল সেটা তো জানতে হবে। এর পেছনের গল্পটা বলি চলুন। আপনারা কি আইমেক বা IEMC করিডোরের নাম শুনেছেন? G20 শীর্ষ সম্মেলনের ফাঁকে দিল্লিতে সংযুক্তির নামে একটি নতুন কৌশলগত ঘোষণা এসেছে। ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর বা IMEC বা আইমেক নামের এই উদ্যোগের উদ্দেশ্য হচ্ছে 3টি মহাদেশকে যুক্ত করা। নতুন এই উদ্যোগে ভারত, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ফ্রান্স, জার্মানি এবং ইতালি সই করেছে। নতুন এই মহাপরিকল্পনায় যুক্ত দেশগুলো আশা করছে রেল এবং জাহাজ পথে যুক্ততার মধ্য দিয়ে পুরো অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড ত্বরান্বিত হবে। এই উদ্যোগে স্বাক্ষরকারী পক্ষগুলো চাইছে যোগাযোগ ব্যবস্থা এবং অর্থনৈতিক অন্তর্ভুক্তির মাধ্যমে এশিয়ার সঙ্গে উপসাগরীয় অঞ্চল এবং ইউরোপ সরাসরি যুক্ত হবে। সরাসরি বলা না হলেও এটা প্রতীয়মান যে আইমেক নামের নতুন উদ্যোগটি মূলত চীনের অঞ্চল ও পথের উদ্যোগের বা BRI এর বিপরীতে একটি পাল্টা মহাপরিকল্পনা। শুরুতে আপাতত প্রকল্পটি ধারণার পর্যায়ে আছে, এর সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। অনুসন্ধানে জানা গেছে একটি ওয়ার্কিং গ্রুপ আগামী 2 মাসের মধ্যে এই প্রকল্পের বিষয়ে বিস্তারিত তথ্য তৈরি করবে। সেই 2 মাস চলে গেছে, বহু আগে বিস্তারিত তথ্য তৈরি হয়েছে। আইমেকের মতো উদ্যোগ বাস্তবায়নের সঙ্গে বিপুল অর্থের যুক্ততা থাকে, ফলে এখানে অর্থের যোগান কিভাবে হবে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু অর্থ তো আছে। ধারণা করা হচ্ছে এই পরিকল্পনায় যুক্ত পক্ষগুলো এখানে অর্থের যোগান দেবে। আবার ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক বা ইউরোপিয়ান ইউনিয়ন ব্যাংক থেকেও অর্থের যোগান আসতে পারে। সামগ্রিকভাবে বৈশ্বিক কৌশলগত যোগাযোগের ক্ষেত্রে এটি একটি বিপ্লবধর্মী পরিকল্পনা। ভবিষ্যতে আইমেক সুদূর প্রসারী নানাবিধ প্রভাব ও প্রতিফলন দেখার অপেক্ষায় থাকতে হবে আমাদের। এটা আমি বিশ্লেষণটুকু পড়লাম। ভারত চেয়েছিল বাংলাদেশ এই আইমেক করিডোরে যুক্ত হোক, কোয়াডের সামরিক অংশীদার হোক এবং চীনের BRI প্রজেক্টকে এই অঞ্চলে দুর্বল করা হোক। শেখ হাসিনা সেটা করেননি।
তিনি BRI এর সাথে দাঁড়িয়ে থেকে বাংলাদেশের জন্য কৌশলগত ভারসাম্য বজায় রেখেছিলেন। ফলে তাকে সরিয়ে এমন কাউকে জায়গা করে দেওয়া প্রয়োজন হয়েছিল যে কিনা এই চীন বিরোধী মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করতে পারেন। এবার প্রশ্ন করুন তাহলে, কে সেই জায়গাটি নিল? উত্তর হলো এমন একজন যিনি দেশের সবচেয়ে কৌশলগত বন্দরগুলোকে বিদেশি কর্পোরেশনের হাতে তড়িঘড়ি করে তুলে দিতে রাজি ছিল। মাত্র একদিনের সিদ্ধান্তে যিনি এসব বন্দরকে তুলে দিতে পারেন বিদেশিদের হাতে, তাকেই তো এই পদ দেওয়া হবে, তাই না? তাই হয়েছে। লালদিয়া, পানগাঁও সব একদিনে ঘটেছে। একটা 33 বছরের চুক্তি হয়েছে, আর একটা 22 বছরের। IFC বলেছিল 62 দিন লাগবে এসব চুক্তি করতে বা এই পুরো প্রক্রিয়া করতে। আমাদের নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমান ভারত সফরে গিয়েছিলেন এবং এটা একটা মাল্টিল্যাটারাল প্রোগ্রামে গেলেও ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে তার একটা বাইল্যাটারাল মিটিংও হয়েছে। এটা নিয়ে খুবই আগ্রহ ছিল আমাদের মধ্যে, কিন্তু সেই আগ্রহের ঠিক নিবৃত্তি হয়েছে সেটা বলা যাবে না, কারণ কোনো পক্ষ থেকে আমরা খুব সিগনিফিক্যান্ট কোনো তথ্য পাইনি যে এই বৈঠকে আসলে কি হয়েছিল। আমরা জানি আমাদের নিরাপত্তা উপদেষ্টা কলম্বো সিকিউরিটি কনক্লেভে যোগ দেওয়ার জন্য ভারতে গিয়েছিলেন অজিত দোভালের আমন্ত্রণে। তার মানে যেদিন যাওয়ার কথা ছিল তার একদিন আগেই তিনি সেখানে যান এবং অজিত দোভালের সাথে একটা বাইল্যাটারাল মিটিং তার হয়। খুবই সারপ্রাইজিং। এই মিটিং সূত্রে, এই মিটিংয়ের পর আমরা ভারতীয় পক্ষেও যেসব বয়ান পেয়েছি সেটা মূলত বাংলাদেশ হাই কমিশন যে স্টেটমেন্ট দিয়েছে সেই স্টেটমেন্টের উপর ভিত্তি করে, এবং সেই স্টেটমেন্টটাই আমাদের দেশেও এসছে। মানে ওখানে অনেক কথাবার্তা আছে, মূল মানে অল্প কথাবার্তা আছে, এর মধ্যে মূল হচ্ছে গুরুত্বপূর্ণ বাইল্যাটারাল ইস্যুতে আলোচনা হয়েছে এবং অজিত দোভালকে বাংলাদেশে সফরের আহ্বান জানিয়েছেন বা আমন্ত্রণ জানিয়েছেন আমাদের নিরাপত্তা উপদেষ্টা। এর বাইরে অলমোস্ট কোনো কিছু ওখানে ছিল না। এটা খুবই সারপ্রাইজিং। এবং আমি যেটা বললাম যে ভারত তার দিক থেকে, বাংলাদেশ তার এইটুকু স্টেটমেন্ট দিয়েছে, কিন্তু ভারতের দিক থেকে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট নেই। ভারতের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ পত্রিকা এবং আমি টিভি চ্যানেল দেখলাম, তাদের নিউজগুলোতেও এটাকে রেফার করেই কথা বলা হয়েছে। একটা ব্যতিক্রম ছাড়া এই সময় পত্রিকাটা তারা কিছু কথাবার্তা বলার চেষ্টা করেছে। আমরা আসলে কিছুটা স্পেকুলেটিভ আলাপ হবে, তারপরও আমার মনে হয় একটু কথা বলা দরকার। সেটা হচ্ছে কি আলাপ হয়ে থাকতে পারে এবং সেটা আসলে পটেনশিয়ালি কী ধরনের ইম্প্যাক্ট ফেলতে পারে। বাংলাদেশের একটা পত্রিকা পোর্টাল বাংলা ট্রিবিউন তাদের দিল্লি প্রতিনিধির বরাতে একটু লম্বা স্টোরি এখানে দিয়েছে এবং সেখানে তারা দাবি করছেন যে তারা বিভিন্ন সূত্রের সাথে, দিল্লির সূত্র, দেশের সূত্রের সাথে আলাপ করে রিপোর্টটা তৈরি করেছেন। এবং বাংলা ট্রিবিউন নিশ্চয়ই একটা মোটা দাগে ক্রেডিবল পোর্টাল, সো তাদের কথাকে আমরা ফেলে দেবো না, উড়িয়ে ফেলবো না, কারণ এখানে যা যা কথা বলা হচ্ছে আসলে আমরা বাইরে থেকে ধারণা করলেও এগুলো নিয়ে কথাবার্তা হতে পারে বলে মনে করার কথা। যেমন ধরুন শেখ হাসিনা ইস্যুতে কথা, ভারতেরও যেসব জায়গায় আলাপ হচ্ছে সেখানে এই আলাপটা আছে যে শেখ হাসিনা ইস্যুতে নিশ্চয়ই কথা তোলা হয়েছে, কারণ শেখ হাসিনাকে এতদিন যখন বাংলাদেশ চেয়েছিল সেই চাওয়াটা আর এখনকার চাওয়াটা নিশ্চয়ই ডিফারেন্ট। সেখানে একজন কনভিক্টেড আসামি এবং কনভিক্টেড আসামি এখন ভারতে আছেন। শুধু ভারতে আছেন না, তিনি ভারতে বসে সরকারকে হুমকি ধামকি দিচ্ছেন, তার লোকজনকে নানা রকম ঝামেলা এবং হুজ্জতি করার জন্য আহ্বান জানাচ্ছেন। সেটা তার লোকজন কিছুটা করছেও। আমি আগে একদিন জানিয়েছি, শ্রীরাধা দত্ত ভারতের পাবলিক ইন্টেলেকচুয়াল, তিনি অ্যানালিস্ট, তিনি এই ধরনের অভিযোগ সরাসরি শেখ হাসিনার বিরুদ্ধে করেছেন। ফলে আমি দেখলাম গতকালও একটা অডিও স্পিচ তিনি দিয়েছেন। তার মানে শেখ হাসিনা ব্যাপারে ভারত আসলে তার অবস্থান অন্তত এই সরকারের সময় খুব বেশি পাল্টাবে না। খুব স্বাভাবিকভাবে যেটা হয় এটা এক ধরনের ফর্মালিটি, বাংলাদেশকে এটা ফর্মালি জানাতে হবে। ভারতও সম্ভবত তাদের ইফস অ্যান্ড বাটস আছে, আমাদের আসামি প্রত্যার্পণ চুক্তি থেকে থাকলেও ওর মধ্যে অল্টারনেটিভস আছে, এক্সেপশনস আছে, ওই ধারার মধ্যেই আছে। রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে তারা রাজনৈতিক হয়রানির শিকার হবে কিনা এই ধরনের আলাপ করে এটা ঠেকিয়ে দেওয়া সম্ভব, মোটেও অসম্ভব কিছু না, ভারত সেটা করতে চাইতেই পারে। এর বাইরে আসলে যেটাকে গুরুত্ব দেওয়া হয়েছে এই রিপোর্টে, এবং আমি ভারতেও খেয়াল করেছি এটা নিয়ে বেশ আলাপ হচ্ছে যে বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী কার্যকলাপ, ভারত বিরোধী মানে খুবই গোপন না, এবার প্রকাশ্য কার্যকলাপের কথা, আবার গোপনের কথাও আছে। এই সময় পত্রিকাতে দেখলাম কলকাতার, তারা বলার চেষ্টা করছেন যে বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী সন্ত্রাসী ঘাঁটির তালিকা তুলে দেওয়া হয়েছে। কিন্তু বাংলা ট্রিবিউন যেটা বলছে, এটা ভারতের আরও কোনো পোর্টালে দু একজন অ্যানালিস্ট বা দু একটা টিভি চ্যানেলে দু একজন অ্যানালিস্ট এই ধরনের কথা বলার চেষ্টা করছে যে বাংলাদেশে এখন পাকিস্তান, টার্কি, বিশেষ করে পাকিস্তানের সাথে প্রচুর যোগাযোগ হচ্ছে। পাকিস্তানের গুরুত্বপূর্ণ লোকজন বাংলাদেশের মাটিতে আসছেন এবং আমরা জানি যে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সাথে একটা সংঘর্ষ হওয়ার পরও পরিস্থিতি আসলে এখন ভালো দিকে না। পরিস্থিতি এখন মাঝখানে একটু শান্ত ছিল, আবার খারাপের দিকে যাচ্ছে এবং তাদের সংঘাত আবার শুরু হয়ে যায় কিনা এই পরিস্থিতি বিরাজ করছে। ফলে
অজিত দোভাল এই ব্যাপারে তার কনসার্ন জানিয়েছেন, বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা জানিয়েছেন যে না, এটা সম্পর্কটা তারা করতে চান, এটা নিয়ে ভারতের টেন্সড হওয়ার কিছু নেই, ভারতও গুরুত্বপূর্ণ এবং পাকিস্তানের সাথে তার বাংলাদেশ তার সম্পর্ক তার স্বার্থ বা নিরাপত্তা বিবেচনা রেখেই করবে, এই ধরনের কথাবার্তা এখানে লেখা আছে। এই ব্যাপারে আলোচনা হতে পারে, কারণ আমরা সাম্প্রতিক সময় দেখেছি ভারতের একটা পদক্ষেপ আমাদের হয়তো অনেকে চোখে পড়েছে। চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরকে কেন্দ্র করে বাংলাদেশের চারপাশে অন্তত 3টা গ্যারিসন, স্থায়ী গ্যারিসন তৈরি করেছে ভারত। এটা তার চিকেন স্নেককে নিরাপত্তা দেওয়ার কথা বলা হলেও এটা বাংলাদেশকে এক ধরনের ঘিরে ফেলার মতো পরিস্থিতি তৈরি করছে বলে কেউ কেউ মনে করেন, যেটা আমরা যৌক্তিক বলেই বিশ্বাস করি। ফলে এই একটা ব্যাপার একটু মাথায় রাখা দরকার আছে। সুতরাং ভারত বাংলাদেশকে এই বার্তা দিতে চায় যে বাংলাদেশ আসলে পাকিস্তানের সাথে, এটা খুব স্বাভাবিক, পাকিস্তানের সাথে যে ধরনের সম্পর্কে ইনভলভ হচ্ছে এটা ভারতের ভালো লাগবে না, বা স্বাভাবিক এই অর্থে বলছি ভারত এই রকম ফরেন পলিসি আসলে করতে চায়। যদিও বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে পাকিস্তানের সাথে তার এনগেজমেন্ট করতে হবে। শেখ হাসিনার সময় শেখ হাসিনা সিম্পলি ভারতের পররাষ্ট্রনীতি যেটা সেটাই ইমপ্লিমেন্ট করেছিলেন, এটা আসলে করা যাবে না। এটা এই সরকার তো বটেই, ভবিষ্যতেও এটা হতে পারে না। আরেকটা বলা হচ্ছে নির্বাচন নিয়ে এখানে আলোচনা হয়েছে, সেটা হলো নির্বাচনটা হবে এবং ভারতেও দেখলাম বলেছে যে ভারত আসলে একটা ইলেক্টেড গভর্নমেন্টের সাথেই তার ফাইনাল এনগেজমেন্ট চালাতে চায়, তাই সে নির্বাচনের অপেক্ষা করছে এবং সেখানে একটা ইনক্লুসিভ নির্বাচন, মানে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচনের আলাপ আছে, এটা প্রচুর কথাবার্তা হচ্ছে। ইভেন বৈঠকের আগেও অনেকে এটাই স্পেকুলেট করছিলেন যে এই বৈঠকে আসলে আওয়ামী লীগকে কোনো ফর্মে নির্বাচনে আনা যায় কিনা সেই আলাপটা হওয়া। বাংলা ট্রিবিউন দাবি করছে, ডক্টর খলিল জানিয়েছেন যে এই নির্বাচনে অন্তত এটা হতে পারে না এবং এটা নির্বাচন কমিশন করেছে। আবারও বলছি, এটা যেহেতু ফর্মাল কিছু না, এই কথার মধ্যে ভুল আছে। সেটা হলো সরকার কিছু জানে না তা না, নির্বাচন কমিশন আওয়ামী লীগ যে নির্বাচনে পার্টিসিপেট করতে পারবে না এই সিদ্ধান্ত নিয়েছে আসলে সরকারের একটা এক্সিকিউটিভ সিদ্ধান্তের কারণে। সেটা হচ্ছে আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড সন্ত্রাস দমন আইন 2009-এর অধীনে এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করা হয়েছে। সো ওটার ভিত্তিতেই নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, তাই দায় আসলে সরকারের, এবং সরকার চাইলে ইন এ ভেরি ফাইন মর্নিং এই নিষেধাজ্ঞা উইথড্র করা যায় এবং এই উইথড্র করলেই আসলে আওয়ামী লীগের আবার নির্বাচনে পার্টিসিপেট করার পরিস্থিতি তৈরি হয়। সো আমার ধারণা, আমি মনে করি আওয়ামী লীগের নির্বাচনে পার্টিসিপেট করা টাইপের কোনো ইস্যু নিয়েই আসলে কথা হওয়ার সম্ভাবনা বেশি আছে। অনেক ইস্যু আছে, বাইলেটারাল বিভিন্ন ইস্যুতে কথা হয়েছে, এটা বাংলাদেশ বলছে। সো এটা একটা ইস্যু থাকতে পারে। আর আমরা যেটা বলেছি এটা ফ্যাক্ট যে ভারতের জন্য সবচেয়ে ভালো হচ্ছে বাংলাদেশে একটা এনার্কি তৈরি হয়ে যাওয়া। সুতরাং বাংলাদেশে যারা নানান ফর্মে নির্বাচনকে ঝুঁকির মধ্যে ফেলতে চান তারা আসলে ভারতের পারপাস সার্ভ করেন। একটা এলোমেলো বিশৃঙ্খল বাংলাদেশ ভারতের জন্য সবচেয়ে ভালো। কিন্তু মন্দের ভালো হচ্ছে একটা নির্বাচিত সরকার, কারণ ডক্টর ইউনূসের সাথে এই সরকারের, ভারত সরকারের সম্পর্ক খুবই খারাপ পর্যায়ে চলে গেছে। সো নতুন করে এনগেজমেন্টের জন্য তারা একটা নতুন নির্বাচিত সরকার চাইবে, দুটোর মধ্যে যদি তুলনা করি। সো এটা তারা চাইতে পারে, কিন্তু তারা আওয়ামী লীগের জন্য কোনো না কোনো ফর্মে একটা ইনভলভমেন্ট, তার কোনো না কোনো ফর্মের একটা ফুটপ্রিন্ট বাংলাদেশে যাতে থাকে সেটা তারা চাইতে পারেন। আমরা জানি না আমাদের ডক্টর খলিলুর রহমান এই ব্যাপারে ব্রিফ করবেন কি না। আমরা আগে দেখেছি তার আরও কিছু সফরের পরে তিনি এই ধরনের কোনো ব্রিফ করেননি। আমরা নিশ্চিত যে এই ধরনের ব্রিফ খুব বিস্তারিত করা সবসময় হয়তো সম্ভব না, উচিতও না। দুটো দেশের মধ্যে ইনফর্মালি অনেক সিক্রেট এবং সিকিউর ইস্যু থাকে, এগুলো সরিয়ে রাখাই ভালো। কিন্তু আমরা আশা করি যে তিনি তার জায়গা থেকে আরেকটু কিছু হলেও স্টেটমেন্ট আমাদেরকে জানাবেন, সেটা সাংবাদিকদেরকে ব্রিফিং করুক অথবা অন্য কোনো ফর্মে। যেহেতু এই দেশের মানুষজন এই ব্যাপারগুলো নিয়ে খুবই আগ্রহী, অন্তত কোন বিষয়ে আলোচনা হয়েছে সেই বিষয়গুলো কিছুটা, সেখানে কে কী বলেছে না বলেছে সেগুলো দূরেই থাকুক, কিছু ইস্যু অন্তত আমাদের সামনে আনা হোক। আর আমরা একটা জিনিস চাই, ডক্টর ইউনূস অন্তত ভারতের ব্যাপারে যে ধরনের পলিসি নির্ধারণ করেছেন সেটাই সরকার বাকি দিনগুলোতে কন্টিনিউ করবে এবং ভবিষ্যতের সরকারের জন্য, প্রায় বলছি কথাটা, এই জায়গায় একটা বেঞ্চমার্ক তৈরি করে যাবে। আমরা ভারতের সাথে শত্রুতা চাই না, ভারতের সাথে মারামারি যুদ্ধ তো দূরেই থাকুক, কিন্তু ভারতের সাথে একটা মোটা দাগে কথাটা বলছি, আসলে পৃথিবী খুব সরল না। দুটো সার্বভৌম দেশ হুবহু তার পূর্ণ সার্বভৌমত্ব নিয়ে পরস্পরের বিরুদ্ধে দাঁড়াতে পারবে, সবসময় এটা হয়ে ওঠে না। কিন্তু মোটা দাগে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলাদেশ ভারতের সাথে এনগেজ করবে, পরস্পরের স্বার্থে এনগেজ করবে। ভিসা, আমরা দেখলাম যে ভিসার কিছু সহজীকরণের আলাপ হয়েছে, ভিসা থেকে শুরু করে আরও অনেক এনগেজমেন্ট দরকার, যেটা দুই দেশের জন্যই ভালো। ভারতও আসলে এই ধরনের কিছু করে ভারতেরও লাভ হয়নি, আমাদেরও লাভ হয়নি, বরং ভারতের একটা দিক থেকে একটু ক্ষতিও হয়। সেটা হচ্ছে ভারতকে ছাড়া বাংলাদেশ চলতে পারে, এই বোধ বাংলাদেশিদের মধ্যে ঢুকে পড়ছে। অনেকে খুব মনে করতেন যে বাংলাদেশ অনেক বেশি ডিপেন্ডেন্ট ভারতের উপরে, না। সো আমি আশা করি সামনের নির্বাচিত সরকারও এই বেঞ্চমার্কটা ঠিক রাখবে, আত্মসম্মান বোধ বজায় রেখে ভারতের সাথে এনগেজমেন্ট। এইটুকু বলে শেষ করি। আমার বিএনপির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান তার একটা ইন্টারভিউতে একটা কথা খুব ক্লিয়ারলি বলেছিলেন ভারতের এনগেজমেন্ট সম্পর্কে, যে এটা